শুভেচ্ছা এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আজকের ইমিউনোলজি ক্লাসে। আজকে আমার তোমাদের সাথে চতুর্থ ক্লাস। আজকে আমরা টপিক ঠিক করেছি অ্যান্টিজেনস অ্যান্ড অ্যান্টিবডিজ। আমরা জানি যে ইমিউনোলজির যে বেসিক আমরা পড়লাম, আমরা সেল শেষ করেছি। এরপরেই আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে আগে কথা বলেছি, টার্মিনেটের সম্বন্ধে সবাই তোমরা জানো মোটামুটি। এখন আমরা এর খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে যে তোমার এক্সাম রিলেটেড পরীক্ষা যেগুলো সবসময় দেওয়া হয়, এবং ইমিউনোলজি ক্লাসে ইমিউনোলজি পরীক্ষার শুরুতেই হোয়াট ইজ অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিবডি, ক্লাসিফিকেশান, এগুলো কিন্তু সবসময় সবাইকে জিজ্ঞাসা করা হয়। তা আজকে আমরা একদম জিস্ট পড়ে আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা অ্যান্টিজেনের ভিতরে আমরা পড়বো যে হোয়াট ইজ অ্যান্টিজেন, হোয়াট ইজ অ্যান্টিজেন পড়বো আমরা। অ্যান্টিজেনের এর ভিতরে আমরা অ্যান্টিজেনের টাইপ পড়ব, ডেফিনেশন পড়ব, তারপর আরো যে টার্ম আসবে আমরা পড়ব হচ্ছে এপিটপ পড়ব, এপিটপ পড়ব। আমরা পড়ব হচ্ছে হ্যাপটেন পড়ব, হ্যাপটেন ইম্পর্টেন্ট গুলো। আর আমরা পড়ব হচ্ছে অ্যাডজুভেন্ট, আমরা পড়ব সুপার অ্যান্টিজেন। এই হচ্ছে আমাদের অ্যান্টিজেনের মেইন পার্টগুলো। তাহলে আমরা প্রথমেই আসি যে হোয়াট ইজ অ্যান্টিজেন। অ্যান্টিজেন মিন্স এনি সাবস্টেন্সেস হুইচ জেনারেট অ্যান্টিবডি। এর সাথে আমাদের কিন্তু আরেকটা শব্দ আসবে ইমিউনোজেন। তবে অ্যান্টিজেন literally means any substances which generate antibody. তাহলে যে সমস্ত সাবস্টেন্সেস অ্যান্টিবডি জেনারেট করে তারা হচ্ছে অ্যান্টিজেন। আবার সাবস্টেন্সেস অ্যান্টিজেন সবসময় অ্যান্টিবডি জেনারেট নাও করতে পারে। তাহলে আমরা যদি বলি যে অ্যান্টিজেন ডেফিনেশনে কিভাবে আমরা এক্সপ্রেস করব, আমরা বলবো যে অ্যান্টিজেনের ডেফিনেশন হচ্ছে হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস। একটা হচ্ছে যে হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস protein or polysaccharide in nature, polysaccharide in nature, protein or polysaccharide in nature, which when introduced into a suitable host through a suitable route produce substances called antibody with which it reacts specifically. ডেফিনেশনটা একটু বড়, কিন্তু এটা তোমাদের মুখস্থ করতে হবে এবং বুঝে মুখস্থ করতে হবে, কারণ এই ডেফিনেশনের ভিতরে কিন্তু অ্যান্টিজেনের সবকিছু বলা আছে। যেমন অ্যান্টিজেনের যদি পরবর্তীতে আমরা আসবো একটা আইডিয়াল অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া কি বা প্রপার্টিজ কি। যেমন হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস, প্রোটিন অর পলিস্যাকারাইড ইন নেচার। তাহলে একটা ভালো অ্যান্টিজেন হতে গেলে হাই মলিকুলার ওয়েট হতে হবে, প্রোটিন অথবা পলিস্যাকারাইড হতে হবে। আর কি, হুইচ হোয়েন ইন্ট্রোডিউস ইনটু এ সুইটেবল হোস্টে এটা ইন্ট্রোডিউসড করতে হবে। যে অ্যান্টিজেন যে হোস্টের জন্য ইমিউন রেসপন্স করবে সেখানে যেতে হবে। যেমন আমরা জানি অন্যান্য প্রাণী যে জিনিসগুলো খায় অথবা ইন্ট্রোডিউস হয় সেখানে তার ইমিউন রেসপন্স হয় না, কিন্তু সেই জিনিস আবার আমরা যখন গ্রহণ করি তখন আমাদের ভিতরে এটা হয়।
যেমন অনেক অর্গানিজম আছে যে অন্যান্য প্রাণীতে এটা নর্মাল ফ্লোরা হিসেবে বা রেসিডেন্ট ফ্লোরা হিসেবে বিরাজ করে, কিন্তু সেটা যখন আমাদের শরীরে আসে তখন সে অ্যান্টিজেন হয়ে যায়। তাহলে সুইটেবল হোস্ট হতে হবে, থ্রো এ সুইটেবল রুট, সুইটেবল রুটে যেতে হবে। যেমন কিছু কিছু অ্যান্টিজেন আছে যেগুলো ইনহেলেশনের মাধ্যমে গেলে আমাদের রেসপন্সটা বেশি হয়, কিছু কিছু অ্যান্টিজেন আছে যেগুলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে গেলে বেশি রেসপন্স হয়। যেমন আমরা এখন কোভিড-19 কথা যদি বলি যে আমাদের এটা মূলত রেসপিরেটরি ভাইরাস, আমাদের রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে যখন এটা যাচ্ছে তখন বেশি পরিমাণ সিমটম প্রডিউস করছে। এটা হওয়ার পরে কি করে, সে সাবস্টেন্সেস, তার নাম কি অ্যান্টিবডি, সে হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে বা করবে। সেই অ্যান্টিবডি কার সাথে বাইন্ড করবে, উইথ হুইচ ইট রিঅ্যাক্টস স্পেসিফিক্যালি, অর্থাৎ এই অ্যান্টিবডিটা যে অ্যান্টিবডিটা তৈরি হবে সে স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন এর সাথে স্পেসিফিক ভাবে সে বাইন্ড করবে, অর্থাৎ স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন। আমরা প্রথমের দিকে পড়েছিলাম যে যখন একটা অ্যান্টিজেন আমাদের শরীরে ইন্ট্রোডিউস হয় তখন কি হয়, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আসে এবং সে প্রসেসিং করে একটা স্মল পেপটাইড হয়, তারপরে তার সারফেসে এক্সপ্রেস করে, তারপরে এমএসসি মলিকুলের সাথে বাইন্ড করে, তারপর সে টি সেলকে অ্যাক্টিভেট করে, সেই টি সেল ইন্টারলিউকিন সেলের সাথে চায়। এই পদ্ধতি আমরা বারবারই বলতেছি, আমি বলেছি যে এই পদ্ধতিটা, এই প্রসেসটা বারবারই আসবে ইমিউনোলজিতে। তখন সে একটা অ্যান্টিবডি তৈরি করে এবং সেই অ্যান্টিবডিটা হবে স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন, অর্থাৎ এই অ্যান্টিজেন যখন আবার এক্সপোজার হবে তখন এই অ্যান্টিবডিটা যে কাজ করবে, অন্য কোনো অ্যান্টিজেন এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি কাজ করবে না। এটা হচ্ছে বলে স্পেসিফিসিটি অফ দ্যাট অ্যান্টিজেন। তাহলে আমার মনে হয় এটা খুব সহজে এখন বলতে পারবো। খুব সুন্দর কথা। হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস, প্রোটিন অর পলিস্যাকারাইড in nature, which when introduced into a suitable host through a suitable route produce substances called antibody with which it reacts specifically. তাহলে এইভাবে আমরা অ্যান্টিজেনের ডেফিনিশন সবাই বলতে পারবো আশা করি, এবং এটা সব যেখানেই বলানো কেন, যে শিক্ষকই তোমাদের পড়ায় বা পরীক্ষা নিক না কেন, এটা তোমাদের পছন্দ করবে, এই ইউনিভার্সাল ডেফিনিশন, এটা ইউনিভার্সাল ডেফিনিশন। তাহলে সাথে সাথে আমরা চলে যাই ইমিউনোজেন। ইমিউনোজেন হচ্ছে জেনারেট ইমিউন রেসপন্স। ইমিউনোজেনটা কি? ইমিউনোজেন হচ্ছে কি? এটা হচ্ছে মেইনলি জেনারেট ইমিউন রেসপন্স। মানে অ্যান্টিজেন কিন্তু সবসময় ইমিউন রেসপন্স ডেভেলপ জেনারেট করতে নাও পারে, বাট ইমিউনোজেন হতে গেলে তাকে ইমিউন রেসপন্স ডেভেলপ করার ক্রাইটেরিয়া থাকতেই হবে। তাহলে ইমিউন রেসপন্স দুই ধরনের হয় আমরা জানি, টি সেল মানে অ্যান্টিবডি বা হিউমারাল ইমিউন রেসপন্স আর সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। আমরা জানি যে অ্যান্টিবডি মিডিয়েটেড অর হিউমারাল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা হয় কিভাবে? থ্রো হিউমারাল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা হয় থ্রো অ্যান্টিবডি অর বি সেল, মানে বি সেল অ্যান্টিবডি প্রডিউস করে উই নো। আর এটা হচ্ছে যে এটা হচ্ছে হিউমারাল অর অ্যান্টিবডি মিডিয়েটেড হিউমারাল, আর এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা মিডিয়েটেড বাই টি সেল। এই তিন ধরনের ইমিউন রেসপন্স এই করবে সেই ইমিউনোজেন, বাট অ্যান্টিজেন cannot elicit immune response all time, সে সবসময় কিন্তু পারে না, কিন্তু ইমিউনোজেন সবসময় পারে। তো ডেফিনেশন যদি আমরা বলি ইমিউনোজেনের, any substances that produce a specific immune response, any substances that produce immune response সেই ইমিউন রেসপন্স কয় ধরনের হয়? দুই ধরনের। তাহলে আমরা বলবো যে any substances that produce immune response, simply any substances that produce immune response, it is immunogens. কয় ধরনের? যে they may produce two types of immune response we know, humoral immune response that is mediated by antibody or B cell এবং T cell cell mediated immune response বা cell mediated immunity mediated by T cell। তাহলে আমরা লিটারালি
আমরা জানলাম। আসলে যখন ইমিউনোলজি ব্যাখ্যা করা হয় বা ডিটেলসে যাওয়া হয় তখন ইমিউনোজেন আর অ্যান্টিজেনের খুব বেশি পার্থক্য আসলে থাকে না। এটা আসলে একটা মিসনোমার বা সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়। তবে একটা কথা এখানে মনে রাখবে যে all immunogens are antigen, but all antigen are not immunogen. All immunogens are antigen, but all antigens are not immunogens. আমরা এটা বলেছি যে অ্যান্টিজেন সবসময় ইমিউন রেসপন্স করে না, বাট ইমিউনোজেন সবসময় ইমিউন রেসপন্স করে। তাহলে অল ইমিউনোজেনস আর অ্যান্টিজেন, সকল ইমিউনোজেনই অ্যান্টিজেন, কিন্তু সব অ্যান্টিজেন কিন্তু ইমিউনোজেন না, এটা মনে রাখবে। বাট দুইটা একই, কাছাকাছি। তাহলে এখন আমরা যদি বলি যে একটি গুড অ্যান্টিজেন হতে গেলে কি কি প্রপার্টি তার থাকা লাগে, অলরেডি আমরা কিন্তু ডেফিনেশনে বলে ফেলেছি। তাহলে এখানে প্রশ্ন কিন্তু সাজানো হয়ে গেল যে ডিফাইন অ্যান্টিজেন এন্ড হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অর প্রপার্টিজ অফ এ আইডিয়াল অ্যান্টিজেন অর ইমিউনোজেন অর অ্যান্টিজেনিসিটি। আচ্ছা, অ্যান্টিজেনিসিটি চলে আসলো, যেহেতু অ্যান্টিজেনিসিটি আর ইমিউনোজেনিসিটি, অর্থাৎ অ্যান্টিজেনের অ্যাবিলিটিটাকেই বলা হয় অ্যান্টিজেনিসিটি, অর্থাৎ অ্যান্টিজেন্স দ্যাট it is ability, antigenicity কি, it is an ability to produce antigenic response, এটা হচ্ছে antigenicity। আর immunogenicity হচ্ছে যে it is the ability of immunogen to produce immune response, এটা হচ্ছে immunogenicity। তাহলে একটা আইডিয়াল অ্যান্টিজেনের properties of an ideal অ্যান্টিজেন, এটা কিন্তু ইনভ্যারিয়েবলি তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং পরীক্ষাতেও আসবে, পেইড কোশ্চেন। তাহলে এক নম্বর আমরা কি বলেছি, হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস। তার আগে আরেকটা ক্রাইটেরিয়া বলতে হবে এক নম্বরে, সেটা হচ্ছে যে অ্যান্টিজেন হতে গেলে তাকে ফরেন হতে হবে, অর্থাৎ নন সেলফ হতে হবে, ফরেন হতে হবে। তাহলে ফরেননেস, হ্যাঁ, ফরেননেস বা নন সেলফ। আমরা জানি যে আমাদের শরীরে যে সমস্ত মলিকুলস আছে যেগুলোর সাথে আমরা টলারেন্ট হয়ে গিয়েছি, অর্থাৎ টলারেন্স ডেভেলপ করেছে, সেগুলো আমাদের সেলফ অ্যান্টিজেন, সেলফ মলিকুলস, এগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে না। তাহলে যে সমস্ত সেলকে আমাদের এমএসসি মলিকুল চিনে না, আননোন, সেইগুলো হচ্ছে অ্যান্টিজেন। তাহলে একে প্রথম কথা হচ্ছে একে ফরেন হতে হবে, আমাদের সেলফ সেল হলে হবে না, সেলফ মলিকুল হলে হবে না, ফরেননেস হতে হবে, বাইরে থেকে আসতে হবে, আমাদের সেল তাকে ইন্ট্রোডিউস করে নাই, কখনো দেখে নাই, হ্যাঁ, আননোন হতে হবে। তাহলে একটা হচ্ছে ফরেননেস অর নন সেল। দুই নম্বর হচ্ছে যে হাই মলিকুলার ওয়েট, হ্যাঁ, হাই মলিকুলার ওয়েট। হাই মলিকুলার ওয়েট বলতে আমরা কি বুঝি, যে আমরা জানি যে মোর দ্যান 1 লাখ, এটাকে বলা হচ্ছে, হাজার তো লিখে ফেলছি কেডিএ বলে আর কি, মানে কিলো ড্যালটন, হ্যাঁ, 1 লাখ ড্যালটন বলতে হবে। তখন 1 লাখ ড্যালটন যদি হয়, মোর দ্যান 1 লাখ হলে সে হচ্ছে গুড অ্যান্টিজেন, ভেরি গুড অ্যান্টিজেন। আর যদি লেস দ্যান 10,000 হয়, যদি হয় ড্যালটন, যদি তার ওজন হয়, তাহলে এ হচ্ছে নন অ্যান্টিজেনিক হয়, সাধারণত নন অ্যান্টিজেনিক হয়। তাহলে আমাদের এই মোর দ্যান 1 লাখ যদি হয় মলিকুলার ওয়েট, তাহলে সে খুব ভালো অ্যান্টিজেন। আর 10,000 এর নিচে যদি হয়, তাহলে সে ভালো অ্যান্টিজেন না, নন অ্যান্টিজেন। তাহলে হাই মলিকুলার ওয়েট হতে হবে। 3 নম্বরে আসবে কেমিক্যাল কম্পোজিশন এন্ড কমপ্লেক্সিটি। কম্পোজিশন এন্ড
হেটারোজেনেসিটি বলে আর কি, হেটারোজেনেসিটি, কেমিক্যাল কম্পোজিশন এন্ড হেটারোজেনেসিটি। কেমিক্যাল কম্পোজিশন আমরা বলেছি যে প্রোটিন এন্ড পলিস্যাকারাইড, প্রোটিন ইনভেরিয়েবলি গুড অ্যান্টিজেন, প্রোটিন সবথেকে ভালো অ্যান্টিজেন, তারপরে পলিস্যাকারাইড, প্রোটিন এন্ড পলিস্যাকারাইড হতে হবে। আর হেটারোজেনেসিটি হচ্ছে যে মনোমার, পলিমারিজ মোর অ্যান্টিজেনিক দ্যান মনোমার, অর্থাৎ অনেকগুলা যদি কেমিক্যাল অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে তাহলে হচ্ছে তোমার সব থেকে ভালো অ্যান্টিজেনিক হয়। মানে হোমোজেনেসিটি থেকে হেটারোজেনেসিটি, ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স যদি তার থাকে তাহলে সে ভালো অ্যান্টিজেন হয়। তাহলে কেমিক্যাল কম্পোজিশন এন্ড হেটারোজেনেসিটি এই তিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটি তোমরা বলবেই, ফরেননেস, হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল কম্পোজিশন এন্ড হেটারোজেনেসিটি। এরপরে আসবে হচ্ছে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টকে কি বলা হয় আরেকটা নাম এপিটপ। 4 নম্বরে আসবে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট और এটার নাম হচ্ছে এপিটপ বলে, এপিটপস। তাহলে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস আর এপিটপস, এটার উপরেও একটা গুড অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া নির্ভর করে। তাহলে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস আর এপিটপটা কি দেখো, আমি প্রথমে এখানে একটা ছবি এঁকেছি। এপিটপ হচ্ছে যে পার্ট অফ অ্যান্টিজেনিক মলিকুলস দ্যাট বাইন্ড উইথ অ্যান্টিবডি, পার্ট অফ অ্যান্টিজেনিক মলিকুলস দ্যাট বাইন্ডস উইথ অ্যান্টিবডি। অ্যান্টিজেনের যে পার্টটাই অ্যান্টিবডি বাইন্ড করে তাকে বলা হয় এপিটপ, অর্থাৎ অ্যান্টিজেনিক বাইন্ডিং সাইট। অ্যান্টিজেনের যে বাইন্ডিং সাইটটা যেখানে বাইন্ড করে, অ্যান্টিজেন তো একটা মলিকুল, তার একটা পার্টে তো এসে অ্যান্টিবডিটা লাগবে, যেখানে এসে সে বাইন্ড করে তাকে বলা হয় এপিটপ। তাহলে এই যে দুটো অ্যান্টিজেন হয় তাহলে এই যে এর হচ্ছে এক একটা এপিটপ, এগুলো হচ্ছে এক একটা এপিটপ, আর এ হচ্ছে অ্যান্টিবডি, সে এসে এখানে বাইন্ড করে, এভাবে সে বাইন্ড করে, তাহলে এটা হচ্ছে এপিটপ। তাহলে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আর এপিটপ, এটা হচ্ছে একটি অ্যান্টিজেনের যত বেশি থাকে সে তত বেশি ইমিউন রেসপন্স দেয়, অর্থাৎ নাম্বার অফ এপিটপ যার বেশি সে বেশি অ্যান্টিজেনিক হয়, কারণ সে বেশি পরিমাণ অ্যান্টিবডিকে অথবা সত্য অ্যান্টিবডি না, অ্যান্টিবডি অর টি সেল রিসেপ্টর অর এমএইচসি মলিকুল অ্যান্টিবডিতে বাইন্ড করবে, যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রডিউস হয়ে যাবে, সার্কুলেশনে সেই অ্যান্টিবডি থাকবে, আবার যখন রিএক্সপোজার হবে, এটা হচ্ছে তোমার একটা পার্ট, টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে পাঠানোর পরে আসবো। আর যখন বি সেল, আমরা জানি বি সেলের সারফেসে কি থাকে, ইমিউনোগ্লোবুলিন, বি সেলের সারফেসে কি থাকে, ইমিউনোগ্লোবুলিন থাকে, আইজিএম থাকে, আর আইজিডি থাকে, আইজিডি, এই দুইটা ইমিউনোগ্লোবুলিন থাকে। তাহলে বি সেল তো সরাসরি অ্যান্টিজেনকে ক্যাপচার করে, তাহলে বি সেল হচ্ছে সরাসরি এই এপিটপে এসে লাগে, সেই ক্ষেত্রে আমরা বলছি যে অ্যান্টিবডি এসে লাগছে। আর যখন টি সেল অ্যাক্টিভেশনের মাধ্যমে যখন টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন গুলো যখন আসে, টি সেলের অ্যাক্টিভেট না হলে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় না, সেক্ষেত্রে কার সাথে বাইন্ড করা লাগে, টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করা লাগে, এমএসসি মলিকুলের সাথে বাইন্ড করা লাগে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। এই জন্য বলা হয় যে শুধু যে এপিটপ বা অ্যান্টিবডিকে বাইন্ড করে তা নয়, অ্যান্টিজেন অর অ্যান্টিবডি অর টি সেল রিসেপ্টর অর এমএসসি মলিকুল। তাহলে এ যত বেশি থাকবে তত বেশি টি সেল কে বাইন্ড করবে, তত বেশি এমএইচসি মলিকুলের সাথে অ্যাডজাসেন্ট হবে, তত বেশি অ্যাক্টিভেট হবে টি সেল, তত বেশি ইন্টারলিউকিন প্রডিউস হবে, তত বেশি সাইটোক্সিক টি সেল অ্যাক্টিভেট হবে, তার থেকে বেশি তখন তত বেশি অ্যান্টিবডি প্রডিউসিং সেল দ্যাট ইজ বি সেল, যে ইন্টারলিউকিন মাধ্যমে হয়, অর্থাৎ ইন্টারলিউকিন 4 and 5, সেটা বেশি রিলিজ হবে, মানে সবকিছু বেড়ে যাবে। তখন এই জন্য ডিটারমিনেন্ট গুলো কথা বলা হয়েছে, এটা গুড অ্যান্টিজেন হতে গেলে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট যার যত বেশি সে তত ভালো অ্যান্টিজেন। আর একটা হচ্ছে ডোজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো পরে আসবে, সিকোয়েন্সিয়ালি আসবে। ডোজ অফ ইমিউনোজেন্স, ডোজ
ডোজেস অফ ইমিউনোজেন্স। এখন আর আমরা ইমিউনোজেন্স আর অ্যান্টিজেনকে আলাদা করব না, যত বেশি পরিমাণ যাবে তত বেশি পরিমাণ এপিসি বা অ্যান্টিজেন সেল অ্যাক্টিভিটি হবে, তত বেশি রিঅ্যাকশন হবে। এটার উপরে নির্ভর করতেছে। মোর ইমিউনোজেন মোর রেসপন্স, লেস ইমিউনোজেন লেস রেসপন্স। আর হচ্ছে রুট অফ, দেখো সেই সে ডেফিনেশন থেকে কিন্তু সবকিছু আছে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা জানি, যদিও আমরা জানি যে সব থেকে বেশি রেসপন্স করে অ্যাকচুয়ালি যদি তোমার আইভি রুটে কোনো অ্যান্টিজেন যায়, ইন্ট্রাভেনাসে যদি বেশি যায় তাহলে সে বেশি রেসপন্স করে। তারপরে তোমার জিআইটিতে, তারপরে রেসপিরেটরি ইনহেলেশন, এইভাবে। তাহলে এটাও একটা অ্যান্টিজেনিক প্রপার্টি, একটা পার্ট, যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোন রুটে সে যাচ্ছে। আর একটা হচ্ছে অ্যাডজুভেন্টস। এই অ্যাডজুভেন্টসটা কি? অ্যাডজুভেন্টস হচ্ছে যে এটা একটা ফ্যাসিলিটেটর, অর্থাৎ কেউ যদি একা কাজ করতে না পারে, অর্থাৎ একা যদি বেশি সময় কাজ করতে না পারে, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড বা অ্যাক্সেসরি ফোর্স দেওয়া হয়। এই অ্যাডজুভেন্টটা হচ্ছে অ্যাক্সেসরি ফোর্স, অর্থাৎ অ্যাডজুভেন্টস আর সাবস্টেন্সেস দ্যাট prolong the activity of antigen or increase the ability of antigen. এই অ্যাডজুভেন্টস যে কোনো একটা অ্যান্টিজেনের অ্যান্টিজেনিসিটিটাকে বাড়ানোর জন্য এটা যোগ করা হয়, বাইরে থেকে যোগ করা হয়। এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। যেমন আমরা যখন কোনো ভ্যাকসিন প্রডিউস করি, তখন আমরা কিন্তু একটা অ্যান্টিজেনকে আমরা ইমিউন রেসপন্সের মাধ্যমে অ্যান্টিবডিটা ইনভিট্রো তৈরি করি। তারপর আমরা সেই অ্যান্টিবডিটাকে আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করি। তা অনেক পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড আছে, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে বেশি সময় অ্যান্টিজেনিক প্রপার্টির ভিতরে থাকে না, যার ফলে সে অল্প পরিমাণে অ্যান্টিবডি প্রডিউস করে সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে আমরা ডিজায়ার অ্যামাউন্ট অফ অ্যান্টিবডিটা পাই না। সেই সমস্ত ক্ষেত্রে এই কিছু অ্যাডজুভেন্টস আছে যেগুলো ওই অ্যান্টিজেনের সাথে যোগ করা হয়। সেগুলো কি করে? প্রলঙ্গেশন অফ অ্যান্টিজেনিসিটি, তারপরে কো-স্টিমুলেটিভ সিগন্যালটাকে সে এনহ্যান্স করে, যার ফলে অনেক সময় ধরে অ্যান্টিজেনিসিটি থাকে, অনেকগুলো এপিসি আসে, অনেক ইন্টারলিউকিন রিলিজ হয়, অনেকগুলো অ্যান্টিবডি প্রডিউস হয়। এই জন্য এই অ্যাডজুভেন্টস কার সাথে কোন অ্যাডজুভেন্টটা যোগ করা হলো তার উপর নির্ভর করে একটি অ্যান্টিজেনের প্রপার্টিস। তাহলে আমরা মূলত মোটামুটি অ্যান্টিজেনের যে পরীক্ষার জন্য যে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেললাম। আমরা এপিটপ পড়ে ফেলেছি, তার সাথে আমি একটু প্যারাটপটা বলে নিই, কারণ অ্যান্টিবডিতে যখন আসবে প্যারাটপটা তখন আর বলা লাগবে না। তাহলে এপিটপের সাথে আরেকটা শব্দ আছে প্যারাটপ, প্যারাটপস, ঠিক আছে? তাহলে এপিটপস হচ্ছে যে দেখো এপিটপের সাথে এ আর ই, হ্যাঁ, কাছাকাছি অয়েল। তাহলে এ আর ই সাথে হচ্ছে অ্যান্টিজেনের সাথে এপিটপ, অর্থাৎ অ্যান্টিজেনের ডিটারমিনেন্ট সাইট অর্থাৎ বাইন্ডিং সাইটটা হচ্ছে এপিটপ, আর অ্যান্টিবডির বাইন্ডিং সাইটটাকে বলা হয় প্যারাটপ। অর্থাৎ এই যে একটা অ্যান্টিবডি, ওয়াই শেপের অ্যান্টিবডি, এর হচ্ছে দুইটা চেইন থেকে আমরা আসবো। এখানে প্রথমে এখান থেকে এটা লাইট চেইন, এটা হচ্ছে হেভি চেইন, এখানে ভাগ করা থাকে। আবার উপরের অংশটাকে বলা হয় ভেরিয়েবল রিজিয়ন, সবারই ভেরিয়েবল রিজিয়ন থাকে, নিচে কনস্ট্যান্ট রিজিয়ন থাকে। যাবে এটা পরে আসবো, আমি যা বোঝানোর জন্য বলছি। এই ভেরিয়েবল রিজিয়নের যে অংশটা এইখানে যে বাইন্ড করবে, তো এই ভেরিয়েবল রিজিয়নের যে অংশটা এপিটপের সাথে বাইন্ড করে, এই অংশটাকে বলা হয় আবার হাইপার ভেরিয়েবল রিজিয়ন। ভেরিয়েবলের ভিতরে আবার হাইপার ভেরিয়েবল রিজিয়ন। এই হাইপার ভেরিয়েবল রিজিয়নটাকে বলা হয় প্যারাটপ অ্যাকচুয়ালি। তাহলে এ পার্ট অফ ভেরিয়েবল রিজিয়ন of an antibody that bind with epitope. বুঝতে পেরেছি? তাহলে পার্ট অফ ভেরিয়েবল রিজিয়ন of an antibody that binds with epitope of an antigen বলতে পারো, তাই না? তুমি বুঝে ফেললে তোমার মতো করে যেভাবে ইচ্ছে তুমি বলতে পারো, আমার এটাই বলতে হবে এমন কোনো কথা নয়। তাহলে প্যারাটপটা কি? প্যারাটপস কি? পার্ট অফ ভেরিয়েবল রিজিয়ন
of an antibody that binds with epitope হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্যারাটপ। তাহলে আমরা এপিটপ পড়লাম, প্যারাটপ পড়লাম, তারপরে আমরা একটা গুড অ্যান্টিজেনের প্রপার্টিজ আমরা পড়ে ফেললাম। তাহলে দেখো যে অ্যান্টিজেনের ওই ডেফিনেশনের ভিতরে কিন্তু প্রপার্টিজ গুলো চলে আসবে। তাহলে একটা ডেফিনেশন বুঝে পড়লেই তুমি টোটাল এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, এবং এই অ্যান্সার যদি সুন্দর করে করতে পারো তোমার পরীক্ষা ভালো হওয়া শুরু হবে। প্রথমেই এসে যদি তুমি অ্যান্টিজেনের ডেফিনেশনটা সুন্দর ঠান্ডা মাথায় বলবা, আর পরীক্ষার সময় একটা তোমরা কাজ করো যে তোমরা তাড়াহুড়ো করে ফেলো, ভাবা জায়গা খেয়ে যাও ভাইভাতে এসে, ভয়ের কোনো কিছু নাই। টিচাররা সবসময় চায় যে তোমাদের বলাটা সুন্দর হোক, তুমি আস্তে আস্তে বলো। দ্রুত বলে ফেললে একেবারে গড়গড় করে একদম আনএক্সপেক্টেড বললে যে ভালো পরীক্ষা হয় তা কিন্তু না, টেকনিকও আছে। অনেকে যারা গড়ে বলে ফেলে, আমরা কিন্তু মনে করি যে ও শুধু মুখস্থ করছে, দ্রুত ডেলিভারি দিতে পারলে বাঁচে না। তোমার ভিতরে একটা রেসিডুয়াল নলেজ থাকতে হবে, এটা তুমি বুঝো। হ্যাঁ, এই বিষয়টাকে আমরা লক্ষ্য করি। তাহলে তুমি বলবো কি অ্যান্টিজেনের ডেফিনেশনে বলবো যে অ্যান্টিজেন may be defined as high molecular substances, protein or polysaccharide in nature, which when introduced into a suitable host through a suitable route produce substances called antibody with which it reacts specifically. ক্রাইটেরিয়া আমরা বললাম যে ফরেননেস হতে হবে, কি সেটা আমি বলে দিয়েছি, আর কি হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস হতে হবে, তারপরে হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অর হেটেরোজেনেসিটি বা কমপ্লেক্সিটি, আরেকটা হচ্ছে বলেছি প্যারাটপ এপিটপ বা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, তারপর হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ডোজেস অফ ইমিউনোজেন্স আর অ্যাডজুভেন্টস। এখন আমরা ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন or types, যেটাই বলো, টাইপস অফ অ্যান্টিজেন। ক্লাসিফিকেশনতে আমরা প্রথমে বলি যে আমরা কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার, অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচারের উপর আমরা বলতে পারি, বলো প্রোটিনস বলেছি, পলিস্যাকারাইডস, তারপরে তোমার লিপিডস এগুলো। তাহলে প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড এগুলো হয়। নিউক্লিক অ্যাসিড, ভাইরাস নিউক্লিক অ্যাসিড, তাহলে অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার প্রোটিনস, পলিস্যাকারাইডস, লিপিডস, নিউক্লিক অ্যাসিড। তারপর তোমার অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, এটা আমরা পরে আসি মোড অফ অ্যাকশনটা, তার আগে আমরা আসি অ্যাকর্ডিং টু সোর্স। এটা ঠিক আছে, অ্যাকর্ডিং টু সোর্সে আমরা আসলে আমরা পাবো হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন আর এন্ডোজেনাস অ্যান্টিজেন। অ্যাকর্ডিং টু সোর্স এখানে আসবে এক্সোজেনাস অ্যান্টিজেন আর এন্ডোজেনাস অ্যান্টিজেন। তো উদাহরণ দাও এক্সোজেনাস অ্যান্টিজেন, যেমন আমার যে সমস্ত অ্যান্টিজেন গুলো আমরা বাইরে থেকে আসে, মানে সরাসরি অ্যান্টিজেন হিসেবে আসে, যেমন ব্যাকটেরিয়াল টক্সিনস, ব্যাকটেরিয়াল টক্সিনস এক কথায় বলে দাও, এগুলো হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। আর এন্ডোজেনাসটা কোনটা? যেমন ভাইরাস ইনফেক্টেড সেল, ভাইরাস ইনফেক্টেড সেলস, এটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন, ভাইরাস ইনফেক্টেড সেল।
আর একটা আমরা বলেছি যে অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন। এটা হচ্ছে যে তোমার টি সেল ডিপেন্ডেন্ট আর টি সেল ইন্ডিপেন্ডেন্ট, টি সেল ডিপেন্ডেন্ট আর টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন। এটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তাহলে টি সেল ডিপেন্ডেন্ট, টি সেল ডিপেন্ডেন্ট মানে কি? টি সেলের উপরে নির্ভরশীল, টি সেলের উপর নির্ভরশীল অ্যান্টিজেন। তাহলে টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে তোমার নিড helper T cell, helper T cell to produce antibody. তারপর need MHC molecule, মানে যে অ্যান্টিজেন গুলো, এক কথা আরো আগে থেকে যদি বলি যে অ্যান্টিজেন গুলোর প্রসেসিং হওয়া লাগে, টি সেলের কাছে প্রেজেন্ট হতে হয় এমএসসি মলিকিউলের সাথে অ্যাটাচড হতে হয়, অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগে, এগুলাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এনগালভ করে, প্রসেসিং করে, পলিপেপটাইডে রূপান্তরিত করে, সেগুলা যে পদ্ধতিগুলো বললাম এমএসসি মলিকিউলের সাথে বাইন্ড করে এবং টি সেলের কাছে প্রেজেন্ট করে, এই জিনিসগুলো তার লাগে। এই জন্য তাকে বলা হয় টি সেল ডিপেন্ডেন্ট। তাহলে এবং এগুলো মোস্টলি প্রোটিন, মোস্টলি প্রোটিন, মোস্টলি প্রোটিন, যত প্রোটিন অ্যান্টিজেন আছে যে আমরা কেমিক্যাল কমপ্লেক্সিটি গুলো বললাম, মোস্টলি প্রোটিনস গুলো হচ্ছে এই টি সেল ডিপেন্ডেন্ট সেল। তাহলে নিড এপিসি অর ম্যাক্রোফেজ, হ্যাঁ, তাহলে নিড এপিসি, নিড হেল্পার টি সেল টু প্রোডিউস অ্যান্টিবডি, নিড এমএসসি মলিকিউল, এবং উদাহরণ কি মোস্টলি প্রোটিনস, এগুলো হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তোমরা বুঝতে পেরেছো মনে হয় টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনটা কি। আর একটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট, কার্বোহাইড্রেট গুলো, এগুলো প্রসেসিং করা লাগে না, ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ বি সেল। তাহলে টি সেল ইন্ডিপেন্ডেন্ট মানে সে স্বাধীন, টি সেলের উপরে নির্ভরশীল না, হ্যাঁ, এগুলো মোস্টলি কার্বোহাইড্রেট গুলো হয়, এগুলো টি সেল ইন্ডিপেন্ডেন্ট, এখানে ইন্ডিপেন্ডেন্ট লেখো 2 নম্বর দিয়ে। এটা হচ্ছে মোস্টলি কার্বোহাইড্রেট, মোস্টলি কার্বোহাইড্রেট গুলো, কার্বোহাইড্রেট আর পলিস্যাকারাইডস, মোস্টলি কার্বোহাইড্রেটস, এবং নো নিড এপিসি, ডাইরেক্টলি interact with B cell, directly interact with B cell। দেখো আবার সেই ছকে চলে যাও যে আমাদের অ্যান্টিজেন একটা প্রক্রিয়া আর এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যান্টিবডি। এটা হচ্ছে যে তোমার একটা ইমিউনোলজি, একটা ইমিউনো রেসপন্সের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যান্টিবডি। তাহলে দুই ভাবে প্রডিউস হচ্ছে, একটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, যেগুলো অর্থাৎ প্রোটিনগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে যাচ্ছে এবং টি সেলকে অ্যাক্টিভেট করে সেখানে বি সেল গ্রোথ ফ্যাক্টর, যেটাকে আমরা বলি ইন্টারলিউকিন 4, বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর বলি হচ্ছে ইন্টারলিউকিন 5কে, তার মাধ্যমে বি সেলকে অ্যাক্টিভেট হচ্ছে এবং বি সেল ডিফারেন্সিয়েশন হয়ে আলটিমেটলি প্লাজমা সেল তৈরি হচ্ছে এবং প্লাজমা সেল অ্যান্টিবডি সিক্রেট করছে। এই যে হচ্ছে একটা পদ্ধতি। তাহলে আমার অ্যান্টিবডি প্রডিউস হতে গেলে আমাকে বি সেলের কাছে যেতে হবে, বি সেল প্রয়োজন। তাহলে টি সেল ডিপেন্ডেন্ট গুলো এইভাবে অ্যান্টিবডি প্রডিউস করছে, আর টি সেল ইন্ডিপেন্ডেন্ট গুলো আমার ডাইরেক্টলি বি সেলকে বি সেলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। কারণ আমরা জানি কি বি সেলের গায়ে কি আছে, বি সেলের গায়ে প্রিসিনথেসাইজড ইমিউনোগ্লোবুলিন আছে, তাই না, যেটাকে আমরা বলি আইজিএম, বারবারই বলছি আইজিটি, এই দুটো আছে, আইজিটি আছে। তখন এই কার্বোহাইড্রেট অ্যান্টিজেন গুলো যখন আসছে তখন তার এই প্রসেসিং করা লাগছে না, সে সরাসরি এসে তার সাথে বাইন্ড করতেছে।
হ্যাঁ, তার সাথে বাইন্ড করছে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন বা টাইপস। 3 ধরনের টাইপস আমরা পড়লাম অ্যাকর্ডিং টু chemical composition, according to source, according to mode of action বলতে পারবো না। এবার আসো, যদি তোমাদেরকে বলে যে গিভস এবং রিটেনের কোশ্চেন আমি দেখেছি আসে যে গিভ সাম এক্সাম্পল অফ অ্যান্টিজেন, অথবা ভাইবাতে জিজ্ঞাসা করলে আসে কিছু অ্যান্টিজেনের নাম বলো তো, তখন কিন্তু ঘাবড়ে যায়, কারণ অ্যান্টিবডির অনেক অ্যান্টিবডির নাম বলে ফেলতে যায়। অ্যান্টিবডির নাম তো মুখস্থ করে সবাই, কিন্তু অ্যান্টিজেনের নাম তো মুখস্থ করে না। এই জন্য আমি তোমাদের জন্য যে কিছু অ্যান্টিজেনের নাম তোমাদের বলবো। যেমন ইনফেকশাস ম্যাটেরিয়াল কিছু আছে, মাইক্রোবিয়াল স্ট্রাকচার, যেমন সাম অ্যান্টিজেন, অনেক আছে, কিছু নাম তোমরা মনে রাখার জন্য পড়ো। যেমন হচ্ছে ইনফেকশাস ম্যাটেরিয়াল, ইনফেকশাস ম্যাটেরিয়াল, ইনফেকশাস ম্যাটেরিয়ালস, যেমন তোমার ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এটা হচ্ছে ক্যাপসুল ফ্লাজেলা, হ্যাঁ, ব্যাকটেরিয়াল ক্যাপসুলস, ফ্লাজেলা, পিলি, এগুলো হচ্ছে তোমার একটা ইনফেকশন ম্যাটেরিয়াল। তারপরে ভাইরাল ক্যাপসিড ইনভেলপ, হ্যাঁ, ভাইরাল ক্যাপসিড, ভাইরাল ক্যাপসিড এনভেলপস, এনভেলপস গ্লাইকোপ্রোটিন যেগুলো, যেমন আমরা জানি স্পাইক প্রোটিন, হ্যাঁ, এটা একটা অ্যান্টিজেন কার, এই কোভিড-19 মানে করোনা ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, এটা। তারপরে মাইক্রোবিয়াল টক্সিনস, মাইক্রোবিয়াল টক্সিনস গুলো, মাইক্রোবিয়াল টক্সিনস এইগুলা। তবে টক্সিক শক সিনড্রোম টক্সিন, টক্সিক শক সিনড্রোম টক্সিন। তারপর হচ্ছে স্টেফিলোকক্কাল অ্যান্টিটক্সিন, অ্যান্টিটক্সিন, এগুলো তোমরা জানো। তাহলে মাইক্রোবিয়াল টক্সিন যেগুলো আছে সেগুলো তোমার ইনফেকশাস ম্যাটেরিয়াল, ইনফেকশাস ম্যাটেরিয়ালের ভিতরে অ্যান্টিজেন। আর নন ইনফেকশাস ম্যাটেরিয়াল আছে কিছু, নন ইনফেকশাস ম্যাটেরিয়ালের ভিতরে আছে যেমন ডাস্ট, পলেন, তারপরে বিভিন্ন ফুড, এগুলো আছে, ডাস্ট, পলেন, হেয়ার, ফুডস, হ্যাঁ, নন ইনফেকশাস কিছু আছে। এক্সাম্পল যেমন তোমার ডাস্ট, হ্যাঁ, পলেন্স, তারপরে তোমার বিভিন্ন ফুড অ্যালার্জেন গুলা আমরা বলি, যেমন চিংড়ি মাছ, ইলিশ মাছ, বা কারোর সময় বিপে হয়, বিভিন্ন খাবারে হয়। তারপর তোমার কিছু ডেঞ্জার আছে, ডাইস আছে, ডাইস কিছু রঙে হয়। তারপরে পলেন ফুড, ডেঞ্জার, ডাইস। এরপরে হেয়ারেও কিন্তু হয়, হ্যাঁ, এগুলোতে হয়। তারপর বি ভেনম, আমরা জানি বি ভেনম, স্নেক ভেনম, হ্যাঁ, স্নেক ভেনম, এগুলো হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তারপরে ড্রাগস, এরকম অনেক আছে। তো এগুলো হচ্ছে নন ইনফেকশাস ম্যাটেরিয়ালের ভিতরে, এই উদাহরণগুলো ডাস্ট, পলেন্স, ফুডস, ডেঞ্জার্স, ডাইস, হেয়ার, বি ভেনম, স্নেক ভেনম, ড্রাগস, এগুলো নন ইনফেকশাস। ইনফেকশাসের ভিতরে আমরা বললাম যে ব্যাকটেরিয়াল কম্পোনেন্ট, যেমন ব্যাকটেরিয়াল সেল ওয়াল, তারপরে হচ্ছে ক্যাপসুল, ফ্লাজেলা, পিলি, এগুলো। আর ভাইরাল প্রোটিন, ভাইরাল ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, তারপরে স্পাইক প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন, এগুলো নন ইনফেকশাসের ভিতরে এইগুলো। আরো কিছু আছে যেমন ফরেন সাবস্টেন্সেস, হ্যাঁ, তারপরে আছে তোমার আমাদের অটো রিঅ্যাক্টিভ সেল, যেগুলো আমরা বলি হচ্ছে যে অটো ইমিউন সেল, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের ট্রান্সপ্লান্ট টিস্যু, হ্যাঁ, ফরেন সেল হিসেবে কাজ করে। ট্রান্সপ্লান্টেশন রিজেকশন হয় না, তখন এগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ট্রান্সপ্লান্ট সেল ব্লাড ট্রান্সফিউশনের সময় হয়। তারপরে ক্যান্সার সেল, হ্যাঁ,
ট্রান্সপ্লান্টেড সেল সেলস। তারপরে হচ্ছে তোমার ব্লাড ট্রান্সফিউশনের সময় অটো অ্যান্টিবডি গুলো হয়, ব্লাড ট্রান্সফিউশন অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডি, ফিউশন অটো অ্যান্টিবডি, অটো অ্যান্টিবডিজ। তারপরে তোমার টিউমার সেলস, এগুলো তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে এই সাবস্টেন্সেস গুলো অ্যান্টিজেনের উদাহরণ হিসেবে আমরা জেনে গেলাম। এরপরে আমরা আসব হ্যাপটেন। তার আগে আমরা অ্যাডজুভেন্টস তো পড়েই ফেলেছি, তাই না? সুপার অ্যান্টিজেনে আসি। অ্যাডজুভেন্টসের সাথে আমরা অ্যাডজুভেন্টস পড়েছিলাম কি? অ্যাডজুভেন্টস যে any substances that enhance the antigen to produce antibody. এইটার কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা অলরেডি বলেছি। প্রলং দ্য প্রেজেন্স অফ অ্যান্টিজেন, তারপরে তোমার এখানে এনহান্স প্রোডাকশন অফ কো-স্টিমুলেটরি সিগন্যাল, এগুলো সে করে। এটার উদাহরণ কিছু দেবে তোমরা, এই জন্য আসলাম এখানে। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আমি ক্যাজুয়ালি লিখি তো, বলতে বলতে বানানগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে? হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে। তারপরে ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইডস, হ্যাঁ। এইগুলো হচ্ছে অনেক সময় ক্যাক করে বানানো হয় বিভিন্ন ভ্যাকসিন গুলো। এগুলো অনেক সময় ব্যবহৃত লাইক পলিস্যাকারাইড ব্যাকটেরিয়া। এইটা হচ্ছে অ্যাডজুভেন্টস। তাহলে সুপার অ্যান্টিজেন্স, হ্যাপটেন লাস্টে পড়ে আমরা শেষ করব, নাকি হ্যাপটেন আগে শেষ করি? হ্যাপটেন তাহলে কি? আমরা বলেছি হাই মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস হচ্ছে অ্যান্টিজেন। তাহলে হ্যাপটেনটা হচ্ছে লো মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস, কিন্তু তারা নিজেরা ইমিউন রেসপন্স করতে পারে, কিন্তু তাই সে হচ্ছে পার্শিয়াল অ্যান্টিজেন, অর্থাৎ তার কিছু অ্যান্টিজেনিসিটি আছে বাট ইমিউনোজেনিসিটি নাই। তাহলে হ্যাপটেন আসি আমরা। হ্যাপটেন সম্পর্ক জিজ্ঞাসা করা এবং পরীক্ষা আসে হ্যাপটেন। তাহলে হ্যাপটেন হচ্ছে কি? লো মলিকুলার ওয়েট সাবস্টেন্সেস, and they are not immunogenic, but when combined with a carrier protein, they can produce antibody. They can produce antibody or they can produce immune response. তাহলে haptens are low molecular weight substances. Usually they do not produce antibody or immune response, but when combined with a carrier protein, they produce antibody or immune response. এটা হচ্ছে যে হ্যাপটেন। তাহলে তাই অ্যান্টিবডিটা কার সাথে? হ্যাপটেন প্লাস ক্যারিয়ার প্রোটিন ইকুয়াল টু ইমিউনোজেন।
অর অ্যান্টিজেন। অ্যান্টিজেন দুইটা একসাথে হওয়ার পরে সেই ইমিউনোজেনিক অ্যান্টিজেন হলো এবং প্রডিউস অ্যান্টিবডি। অ্যান্টিবডি কার এগেইনস্টে হবে? ক্যারিয়ার প্রোটিন নাকি হ্যাপটেন? অ্যান্টিবডি এগেইনস্ট হ্যাপটেন, তাহলে স্পেসিফিক ফর দ্যাট হ্যাপটেন, দ্যাট হ্যাপটেন মলিকুল। তাহলে hapten are low molecular weight substances and they are not immunogenic, but when combined with the carrier protein they can produce antibody or immune response, and antibody produced against that hapten. তাহলে এই hapten কি কি আছে? hapten আমাদের যেমন, তাহলে এর হচ্ছে ইমিউনোজেনিসিটি নাই, কিন্তু কিছুটা অ্যান্টিজেনিসিটি আছে। আমরা বলেছি যে পার্শিয়াল অ্যান্টিজেন, পার্শিয়াল অ্যান্টিজেন, কিন্তু সে একা একা প্রডিউস করতে পারে না অ্যান্টিবডিটাকে এবং রেসপন্স দিতে পারে না। তাহলে হ্যাপটেনের, তাহলে সে কি? পার্শিয়াল অ্যান্টিজেন, পার্শিয়াল অ্যান্টিজেন, নো immunogenicity, but few antigenicity, partial antigenicity, ঠিক আছে? তো কম্বাইন্ড যখন হবে ক্যারিয়ার প্রোটিনের সাথে, তখন সে অ্যান্টিবডি প্রডিউস করবে। যেমন তোমার আমাদের যেমন হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিনের সাথে যুক্ত হয়ে, যেমন আমাদের অনেক অ্যান্টিবায়োটিক আছে, অ্যানালজেসিক আছে, পেনিসিলিন, এক্সাম্পল হচ্ছে অনেক অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক, এগুলো লাগে। যে আমরা কেন একটা হ্যাপটেনকে অ্যান্টিজেনিক বানানোর এত প্রয়োজন কেন? কারণ কিছু মলিকুল আছে যাদের খুব প্রয়োজন আমাদের, কিন্তু তারা একা এটা পারে না, হ্যাঁ, যার ফলে এই ক্যারিয়ার প্রোটিন দিয়ে, ফার্মাকোলজিতে এটা আছে, ক্যারিয়ার প্রোটিন দিয়ে এগুলোকে অ্যাক্টিভ করা হয় বা আমাদের জন্য উপযুক্ত করে প্রডিউস, যে তার ইফেক্ট যেটা মানে ইফেক্টিভ করার জন্য এই হ্যাপটেনটাকে ইমিউনোজেনিক বা অ্যান্টিজেনিক বানাতে হয়। অনেক অ্যান্টিবায়োটিক্স আছে, অ্যানালজেসিক্স আছে, হ্যাঁ, এগুলো আছে। তারপরে আলফা মিথাইল ডোপা, যেমন আলফা মিথাইল ডোপা, এগুলো হচ্ছে হ্যাপটেনের উদাহরণ। আর ক্যারিয়ার প্রোটিন হিসেবে ব্যবহার করা হয় অ্যালবুমিন, গ্লোবুলিন, সিনথেটিক পলিপেপটাইড, এগুলো। আর ক্যারিয়ার প্রোটিনের সাথে কি কি যোগ করা হয়? যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন, পলিপেপটাইড, এগুলো যোগ করা হয়, বিভিন্ন পলিপেপটাইডস যোগ করা হয়। তাহলে অ্যালবুমিন, গ্লোবুলিন, বিভিন্ন পলিপেপটাইড, এগুলো হ্যাপটেনের সাথে ক্যারিয়ার প্রোটিন হিসেবে যুক্ত করা হয়। দুইটা ব্যতিক্রমী উদাহরণ আছে যেগুলো তোমাদের একটু জানতে ইচ্ছে করতে পারে, অনেক জায়গায় আসে। সেটা হচ্ছে কি যে হাই মলিকুলার ওয়েট হওয়ার পরেও হ্যাপটেন সে, বাট সে হ্যাপটেন না। হাই মলিকুলার ওয়েট হয়েছে বাট সে হ্যাপটেন, আবার লো মলিকুলার ওয়েট কিন্তু সে হ্যাপটেন না। যেমন পলি2লাইসিন, হাই মলিকুলার ওয়েট, হ্যাঁ, কিন্তু সে হ্যাপটেন। হাই মলিকুলার ওয়েট, হ্যাঁ, বাট হ্যাপটেন, সে এমন রেসপন্স করতে পারে না। পলি2লাইসিন একটা মলিকুল আছে, হাই মলিকুলার ওয়েট, কিন্তু সে হ্যাপটেন, মানে তার মলিকুলার ওয়েট অনেক বেশি, বাট সে এমন রেসপন্স করতে পারে না। আবার লো মলিকুলার ওয়েট বাট নট হ্যাপটেন, সে ইমিউনোজেনিক। এইটা ইম্পর্টেন্ট। এটা কি? এটা আমাদের জন্য ভালো, ইনসুলিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে লো মলিকুলার ওয়েট কিন্তু সে হ্যাপটেন না, তার সাথে ক্যারিয়ার প্রোটিনও দরকার লাগে না, সে হচ্ছে ইনসুলিন।
আর হাই মলিকুলার ওয়েট হওয়ার পরেও সে হ্যাপটেন, সে হচ্ছে পলিলাইসিন 2। তাহলে হ্যাপটেন সম্পর্কে আমরা এটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট। আমরা এখন চলে যাব সুপার অ্যান্টিজেনে। সুপার অ্যান্টিজেনটা কি? সুপার অ্যান্টিজেন তোমরা ব্যাকটেরিওলজিতে পড়েছো, বাট যেহেতু আমি অ্যান্টিজেন পড়াচ্ছি এজন্য সুপার অ্যান্টিজেনটা চলে আসছে এবং ইমিউনোলজিতেও আসে। সুপার অ্যান্টিজেন, হ্যাঁ, একটা হচ্ছে নরমাল অ্যান্টিজেন বা কনভেনশনাল অ্যান্টিজেন, আর একটা হচ্ছে সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন, সুপার অ্যান্টিজেন আমরা জানি যে সুপারম্যান, নরমাল ম্যান আমাদের মতো, আর সুপারম্যান আমরা সবাই জানি। সুপারম্যান কি করে? যে আমরা যখন একটা জায়গায় হেঁটে যাই, সুপারম্যান উড়ে যায়। আমরা একটা কাজ যদি 1 ঘন্টায় করি, সুপারম্যান সেটা 1 মিনিটে করে। মানে সে নরমাল যে মানুষের যে বিহেভিয়ার ক্যারেক্টার তার থেকে সে বেশি কাজ করে, এই জন্য সে সুপারম্যান হয়ে গেছে। এটা কাল্পনিক। হ্যাঁ, এই অ্যান্টিজেনের ভিতরে ওই জন্য কনভেনশনাল অ্যান্টিজেনগুলো কি করে, একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে সে যায় বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার কাছে যায়, তাকে এনগালভ করে, প্রসেস করে, পপুলেট করে। দেখো ওই যে কুমিরের গল্পের মতো বারবার সেখানে চলে আসে। তারপরে টি সেলকে অ্যাক্টিভেট করে, সাইটোকাইন রিলিজ হয়, ইমিউন রেসপন্স হয়, এটসেট্রা। আর সুপার অ্যান্টিজেনের জন্য কি, সে দ্রুত চলে যাবে, অর্থাৎ সে সরাসরি এমএইচসি মলিকুলকে বাইন্ড করবে এবং টি সেলকে অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, এর জন্য কোনো প্রসেসিং এর প্রয়োজন হয় না। সুপার অ্যান্টিজেন সম্পর্কে একটু জানলে তোমার আর কিছু জানা লাগবে না, বুঝে ফেলেছো যে সুপার অ্যান্টিজেনের জন্য যে প্রসেসিংটা প্রয়োজন এইটার দরকার হয় না। এই জন্য সুপার অ্যান্টিজেনগুলো খুব দ্রুত ইমিউন রেসপন্স করে এবং হিউজ অ্যামাউন্ট অফ ইমিউন রেসপন্স করে, ফেটাল লেভেলে ইমিউন রেসপন্সটা করে। তাহলে সুপার অ্যান্টিজেন আর ডোজ অ্যান্টিজেন আমরা বলি যে ডোজ অ্যান্টিজেন্স that directly bind with MHC molecules or T cell receptor, okay, and produce large number of cytokines, okay, cytokines। এটা কিন্তু আমি আমার মতো করে বললাম, তুমি বুঝে ফেলেছো, তুমি তোমার মতো করে বলো। দে ডু নট নিড অ্যান্টিজেন প্রসেসিং। হ্যাঁ, প্রেজেন্টেশনের জন্য অ্যান্টিজেন প্রসেসিং এর তার কোনো দরকার হয় না, এপিসির প্রয়োজন হয় না। সে সরাসরি হচ্ছে এমএইচসি মলিকুলের সাথে বাইন্ড করে এবং টি সেলকে হিউজ নাম্বার অফ হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে এবং হিউজ নাম্বার অফ সাইটোকাইন রিলিজ করে। এই সাইটোকাইন অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে কি হবে তাহলে? সুপার অ্যান্টিজেনের অ্যাকশনটা কি? যে হিউজ নাম্বার অফ ইন্টারলিউকিন 2 যখন রিলিজ হবে, তখন সে ইন্টারলিউকিন 2 আমরা জানি যে এটা টি সেল থেকে, হেল্পার টি সেল থেকে ইন্টারলিউকিন 2 আসলো। ইন্টারলিউকিন 2 রিসেপ্টর কিন্তু আবার টি সেলের গায়ে থাকে। তাহলে এই ইন্টারলিউকিন 2টা আবার সে হিউজ নাম্বার অফ টি সেলকে অ্যাক্টিভেট করলো, আরো বেশি পরিমাণে ইন্টারলিউকিন 2 রিলিজ হলো। এই ইন্টারলিউকিন 2 আবার কি করে? সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। তারপরে আবার সে হিউজ নাম্বার অফ ইন্টারলিউকিন 4 রিলিজ করবে, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5। তারপরে এই সাথে আবার সে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। ম্যাক্রোফেজটা কি করে? আবার তোমার এর সাথে সাথে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরকে রিলিজ করবে। তারপর হচ্ছে গামা ইন্টারফেরনকে রিলিজ করবে। তারপর প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকে রিলিজ করবে। এন্ডোথেলিয়াল সেলকে সে অ্যাক্টিভেট করবে। অনেকগুলো ফাংশন এর আছে। তাহলে গামা ইন্টারফেরন, তারপরে প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, তারপরে হচ্ছে এন্ডোথেলিয়াল, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলকে অ্যাক্টিভেট করবে। করার পরে আলটিমেটলি কি হয় ইফেক্ট গুলো আমরা জানি হচ্ছে সেপসিস যখন হয়, আমি উদাহরণের সময় বলবো যে ডিআইসি হয়, হ্যাঁ,
ডিআইসি হয়, সেপসিস হয়, সেপ্টিসেমিয়া হয়, হ্যাঁ, সেপ্টিসেমিয়া হয়, অনেক প্যাথোলজিক্যাল প্রসেস এখানে ডেভেলপ করে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি যে এই এতগুলো কাজ সেই ইন্টারলিউকিন 1, আমরা বলেছি যে ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটি হলে ম্যাক্রোফেজ আবার ইন্টারলিউকিন 1 কে রিলিজ করে, তখন সে আরো অ্যাক্টিভেট হয়। এইগুলো পরে তখন শক হবে, ইন্টারভাসকুলার কোয়াগুলেশন হবে, অর্গান ফেলিয়ার হবে, ইফেক্ট গুলো হবে। তাহলে অ্যাকশন অফ সুপার অ্যান্টিজেন কিন্তু আমরা বলে ফেললাম, হ্যাঁ। এইগুলোর কারণে এইগুলো এই রিলিজ হওয়ার কারণে ডিআইসি হলো, তারপরে শকে চলে যাবে পেশেন্ট, তারপরে মাল্টি অর্গান ফেলিয়ার হবে, হ্যাঁ, সেপ্টিসেমিয়া হবে। আলটিমেটলি এর ইফেক্টটা খুব খারাপ, হ্যাঁ, ডেথ হতে পারে, হ্যাঁ, পেশেন্টের ডেথ হতে পারে। তাহলে সুপার অ্যান্টিজেন কি, মোড অফ অ্যাকশন অফ সুপার অ্যান্টিজেন কি, এটা আমরা জানলাম এবং কিছু উদাহরণ আমরা দিই সুপার অ্যান্টিজেন কোনগুলো আছে। কারা সুপার অ্যান্টিজেন? সুপার অ্যান্টিজেন হচ্ছে যে টক্সিক শক সিনড্রোম টক্সিন, এটা একটা টক্সিক শক সিনড্রোম টক্সিন। তারপরে স্টেফিলোকক্কাল এন্টেরোটক্সিন, টক্সিক শক স্টেফিলোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন। এক্সাম্পল অফ সুপার অ্যান্টিজেন টক্সিক শক সিনড্রোম টক্সিন, তারপরে স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক টক্সিন, পাইরোজেনিক টক্সিন। তারপরে তোমার স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিন, তারপরে স্টেফিলোকক্কাল এন্টেরোটক্সিন গেল। সুপার অ্যান্টিজেন অ্যাসোসিয়েটেড উইথ স্টেফিলোকক্কাস পায়োজেন, আমি বললাম স্টেফিলোকক্কাল পাইরোজেনিক টক্সিন, এন্টেরোটক্সিন। তারপরে তোমার আমরা এখন রিসেন্ট আসছে যে তোমার মাইক্রোব্যাকটেরিয়াল অ্যান্টিজেন কিছু আছে, তারপরে র্যাবিস ভাইরাস, এইচআইভি, এগুলো, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াল টক্সিন, হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াল টক্সিনস। তারপরে ভাইরাসের ভিতরে আছে তোমার হচ্ছে এইচআইভি, তারপরে র্যাবিস ভাইরাস, এগুলোকেও এখন সুপার অ্যান্টিজেন বলছে। তাহলে এই হচ্ছে সুপার অ্যান্টিজেন, টক্সিক শক সিনড্রোম টক্সিন, স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক টক্সিন, স্টেফিলোকক্কাল এন্টেরোটক্সিন, সাম মাইক্রোব্যাকটেরিয়াল টক্সিন, ভাইরাল যেমন এইচআইভি, র্যাবিস। ওকে, this is all about antigen. অ্যান্টিজেন সম্পর্কে আমার মনে হয় যে এটা সব হয়ে গিয়েছে। এখন অ্যান্টিবডি তোমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি না, হয়তো ক্লাস লং হয়ে গেলে বোরিং হয়ে যায়। আসলে একটা টপিক ভালো করে পড়াতে গেলে সময় প্রয়োজন, আমি যদিও শর্ট করার চেষ্টা করছি। অ্যান্টিবডি হয়তো আজকে কয়টা বাজে, আজকে আর অ্যান্টিবডিতে আমরা যাচ্ছি না, আজকে অ্যান্টিজেনই থাক। সামনের ক্লাসে আমরা অ্যান্টিবডির সাথে আরেকটা টপিক যোগ করে ফেলবো একটু এগোনোর জন্য। অ্যান্টিবডি একটু তো বড়, হ্যাঁ, অ্যান্টিবডি তোমার ডেফিনেশন, ক্লাসিফিকেশন, টাইপস, তার ফাংশন, তার স্ট্রাকচার, এগুলো পড়তে হবে। এখন তাড়াহুড়ো করে তোমার মাথায় ভালো করে নিতে পারবে না, আর সময়ও নাই। আমার মনে হয় যে আজকে অ্যান্টিজেন সম্বন্ধে যা বললাম তোমাদের, মানে আমার মনে হয় না যে কোনো গ্যাপ আছে। পরীক্ষার জন্য এবং জানার জন্য দুটাই মোটামুটি সবই কভার করে গিয়েছে। আমরা ডেফিনেশন পড়েছি, আমরা প্রপার্টি পড়েছি, আমরা হ্যাপটেন পড়েছি, আমরা সুপার অ্যান্টিজেন পড়েছি, অ্যাডজুভেন্ট পড়েছি, আমরা টাইপস পড়েছি, এপিটপ পড়েছি, প্যারাটপ পড়েছি। এটা হচ্ছে যে অ্যান্টিজেনের সমস্ত কিছু হয়ে গেল। তোমরা একটু নিজেরা বইগুলো পড়বে আর এটা তোমরা ফলো করো। নেক্সট ক্লাসে আমরা অ্যান্টিবডির সাথে আর একটি টপিক আমরা যোগ করতে পারি, দেখি আমরা এমএসসি অথবা কমপ্লিমেন্ট দিয়ে আমরা শেষ করে ফেলবো। এরপরে আর হয়তো 2টা ক্লাস নিলে আমরা ইমিউনোলজি কমপ্লিট করে ফেলবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং নিজেরা একটু পড়াশোনা করবে, বারবার রিপিটেশন করবে, রিভিউ করবে, হ্যাঁ,
নিজেদের পড়ার প্রতি নিজের যত্নশীল হও, আমরা তোমাদের পাশে আছি। সামনের ক্লাসগুলো তোমরা সবাই অবশ্যই করবে, কারণ এইগুলো এই সময়টায় এইভাবে একটু নিতে পারছি, এটা আমাদেরও একটা দায়বদ্ধতার জায়গা থেকে ভালো লাগছে যে না, আমরা কিছুটা ইন্টারেক্টিভ হতে পারছি এই কোভিড সিচুয়েশনের ভিতরে। সামনাসামনি ক্লাসের তো কোনো বিকল্প নেই, তারপরেও এটা একটা মিডিয়া যেহেতু আছে, আমরা এটাকে কাজে লাগাচ্ছি এবং তোমরাও এটাকে কাজে লাগাও। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। সামনের ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।